ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্ট। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। সামনেই তোমাদের WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি এর এক্সাম। সেটিকে মাথায় রেখেই আজকে তোমাদের পাটিগণিতের একটি সেট নিয়ে আলোচনা করব। তোমরা ভালো করে ক্লাসটি করো। আর আমাদের এই ক্লাসের পিডিএফটি পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন করো। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম কোশ্চেনটি কি বলেছে, যদি 4832*18 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয় তবে এই স্টারের স্থানে কত বসবে? কি হবে? তাহলে কোনো সংখ্যা 11 দ্বারা কখন বিভাজ্য হয়? যখন তার যুগ্মস্থানীয় অঙ্কগুলো আর অযুগ্ম স্থানীয় অঙ্কগুলোর অন্তরফল যখন কি হবে বা বিয়োগফল যখন কি হবে 0 বা 11। তাহলে তোমরা দেখে নাও যে এই সংখ্যাটি যে আছে 4832*18 এর যুগ্মস্থানীয় আর অযুগ্মস্থানীয় অঙ্কগুলোর যোগফল বের করি আমরা। তাহলে প্রথমে আমরা অযুগ্ম অঙ্কগুলোর যোগফল বের করব। অযুগ্ম অঙ্কগুলো কি কি হচ্ছে? 4 যোগ 3 যোগ স্টার যোগ 8 কত হচ্ছে? 4 3 7 8 15 যোগ স্টার। স্টারের মানটা বের করতে লাগবে আমাদের। আর যুগ্মস্থানীয় অঙ্কগুলোর যোগফল কত? যুগ্মস্থানীয় অঙ্কগুলো হচ্ছে 8 2 আর 1। তাহলে 8 যোগ 2 যোগ 1 কত হচ্ছে? তাহলে হচ্ছে 8 যোগ 2 10 যোগ 1 11। তাহলে এখন বিয়োগফল বের করো। তাহলে 15 প্লাস স্টার মাইনাস 11 এর বিয়োগফল আমাদের কি করতে লাগবে? হয় 11 বা 0। তাহলে 15 প্লাস স্টার মাইনাস কত? 11। এটা কত হচ্ছে? 4 যোগ স্টার, এটা হচ্ছে। এখন স্টারের জায়গায় কত বসলে সেটি 11 হবে? কারণ এটি 0 তো সম্ভব না। এটা হলো 0 সম্ভব না, কারণ 4 যোগ আছে। তাহলে স্টারের জায়গায় আমরা যদি 7 বসাই তাহলেই হয়ে যাচ্ছে। তাহলে 4 যোগ যদি আমরা 7 করি তাহলে হচ্ছে কত? 11। তাহলে এই সংখ্যাটি বিভাজ্য হবে 11 দ্বারা। তাহলে স্টারের স্থানে কত বসবে? স্টারের স্থানে বসবে 7। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কি বলেছে আবার বলি। বলেছে যদি 4832*18 এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয় তবে স্টারের স্থানে কত বসবে? তাহলে প্রথমে আমরা সংখ্যাটি লিখে নিলাম 4832*18। এখন প্রথমে অযুগ্ম স্থানীয় অঙ্কগুলোর যোগফল বের করলাম। কত হলো? 15 প্লাস স্টার। নেক্সট যুগ্মস্থানীয় অঙ্কগুলোর যোগফল বের করলাম। 8 প্লাস 2 প্লাস 1 কত হলো? 11। এখন এই অযুগ্ম স্থানীয় অঙ্কগুলির যোগফল থেকে আমরা যুগ্মস্থানীয় অঙ্কগুলির যোগফল বিয়োগ করব। তাহলে হচ্ছে 15 প্লাস স্টার মাইনাস 11। তাহলে কত আসছে? 4 প্লাস স্টার। এখন 4 প্লাস স্টার, এটা তো 0 তো সম্ভব না, যেহেতু 4 প্লাস হয়ে আছে। তাহলে সেটাকে আমার 11 বানাতে লাগবে। তাহলে আমরা স্টারের জায়গায় আমরা যদি 7 লিখি তাহলে সেটি 11 হয়ে যাচ্ছে। 4 প্লাস 7 11। তাহলে সেটি 11 দ্বারা বিভাজ্য হবে সংখ্যাটি। তাহলে স্টারের স্থানে কত বসবে? 7। তাহলে সংখ্যাটি কত হবে? সংখ্যাটি হবে 4832*718। এটি হবে সংখ্যাটি যেটি 11 দ্বারা বিভাজ্য। নেক্সট বলেছে দুটি রাশির লসাগু তাদের গসাগুর 12 গুণ, আর গসাগুর লসাগুর সমষ্টি হচ্ছে 403। তাহলে যদি একটি সংখ্যা বলে দিয়েছে 93, তাহলে অন্যটি কত সেটি বের করতে লাগবে। তাহলে কি করব আমরা? তাহলে প্রথমে আমরা লিখে নিই যে গসাগু কত। গসাগু হচ্ছে x। তাহলে
লসাগু হবে কত? লসাগু হবে 12x, কারণ বলেছে দুটি রাশির লসাগু তাদের গসাগুর 12 গুণ, তাহলে গসাগু যদি x হয় তাহলে লসাগু হবে 12x। এখন কি বলেছে? গসাগু ও লসাগুর সমষ্টি 403, তাহলে হচ্ছে x প্লাস 12x ইকুয়ালস টু কত? 403। তাহলে 13x ইকুয়ালস টু কত হচ্ছে? 403। তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে? x ইকুয়াল টু হচ্ছে 13 কে দিয়ে আমরা যদি কাটাকাটি করি তাহলে 3 13 39, এক x হচ্ছে 31। তাহলে গসাগু হচ্ছে কত? গসাগু হচ্ছে 31 আর লসাগু হচ্ছে 31 ইন্টু 12। এখন বলেছে যদি একটি সংখ্যা 93 হয় তবে অন্যটি কত? তাহলে আমরা কি জানি যে গসাগু আর লসাগুর গুণফল ইকুয়ালস টু সংখ্যা দুটোর গুণফল। মানে নেক্সট পেজে চলো, এলসিএম ইন্টু এইচসিএফ মানে লসাগু ইন্টু গসাগু, এর গুণফল হচ্ছে সংখ্যা দুটোর গুণফল। সংখ্যা দুটির গুণফল আমরা যদি সংখ্যা দুটি ধরে নিই যে একটি a1 সংখ্যা আর একটি হচ্ছে b1 সংখ্যা, সংখ্যা দুটির গুণফলের সমান। তাহলে এখানে তোমরা দেখো এলসিএম কত? এলসিএম হচ্ছে, তাহলে এলসিএম হচ্ছে কত? এলসিএম হচ্ছে 31 গুণ 12। তাহলে 31 গুণ 12 এটা হচ্ছে এলসিএম। আর এইচসিএফ কত? মানে গসাগু কত? গসাগু হচ্ছে 31, এটা হচ্ছে গসাগু। তাহলে এইচসিএফ হয়ে যাবে 31। একটি সংখ্যা কত বলে দিয়েছে? 93, তাহলে আমরা এই সংখ্যাটি লিখলাম 93, তাহলে গুণ b1 অপর সংখ্যাটি, তাহলে b1 এইটির মানটা আমরা বের করব। তাহলে কাটাকাটি করো, তাহলে তোমরা কাটাকাটি করলে কত আসবে? 31 কে দিয়ে 93 কাটলে কত? 3, 3 কে দিয়ে 12 কাটলে হচ্ছে 4, তাহলে b1 হচ্ছে 4 ইন্টু 31, কত হচ্ছে? 4 একে 4, 3 4 12, 124। তাহলে অপশন এ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার, 124। বলেছে দুটি রাশির লসাগু তাদের গসাগুর 12 গুণ। গসাগু ও লসাগুর সমষ্টি হচ্ছে 403। যদি একটি সংখ্যা 93 হয় তাহলে অপর সংখ্যাটি কত? তাহলে আমরা প্রথমে ধরে নিই গসাগু হচ্ছে x আর লসাগু হচ্ছে 12x। এখন বলেছে গসাগু ও লসাগুর সমষ্টি 403, তাহলে x প্লাস 12x এটা হচ্ছে 403। তাহলে 13x হচ্ছে 403, x হচ্ছে 31, তাহলে গসাগু হয়ে যাচ্ছে 31 আর লসাগু হচ্ছে 31 ইন্টু 12। এখন আমরা কি জানি? এখন আমরা জানি যে লসাগু ইন্টু গসাগুর গুণফল ইকুয়ালস টু সংখ্যা দুটোর গুণফল। তাহলে লসাগু কত? লসাগু হচ্ছে 31 গুণ 12, তাহলে 31 গুণ 12 ইন্টু গসাগু হচ্ছে 31, সেটা বসালাম। আর যদি একটি সংখ্যা বলেছে 93, তা 93 গুণ b1, এখন কাটাকাটি করলাম আমরা, তাহলে বের হলো b1 ইকুয়ালস টু 4 গুণ 31 ইকুয়ালস টু 124। 124 হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট নেক্সট কি বলেছে? 2.5 গুণ 2.5 গুণ 2.5 মাইনাস 1 বাই 2.5 গুণ 2.5, এটা হয়ে যাবে কত? প্লাস 2.5 প্লাস 2.5 প্লাস 1 ইকুয়ালস টু কত? তাহলে আমরা করব, প্রথমে করে নাও 2.5 তার হচ্ছে হোল কিউব মাইনাস 1 তার হোল কিউব বাই কত? বাই হচ্ছে 2.5 তার স্কোয়ার প্লাস 2.5 গুণ 1 প্লাস 1 এর হোল স্কোয়ার।
তাহলে এখন তোমরা দেখো এটা কত আসলো, এটা আসলো a কিউব মাইনাস b কিউব বাই a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, মানে হচ্ছে a কিউব মাইনাস b কিউব বাই a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাহলে হচ্ছে a কিউব মাইনাস b কিউব কি, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার বাই কত হচ্ছে, বাই হচ্ছে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাহলে এখন কাটাকাটি গেলে কি হবে, a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার এর সাথে এটা কাটা, তাহলে থাকছে কত a মাইনাস b খালি। তাহলে তোমরা দেখো এখানে, এখানে কি বলেছে a কিউব মাইনাস b কিউব মানে 2.5 তার হোল কিউব মাইনাস 1 তার হোল কিউব বাই 2.5 তার হোল স্কোয়ার প্লাস 2.5 ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাহলে এখানে থাকছে কত, থাকছে হলো খালি a মাইনাস b থাকছে, তার মানে হচ্ছে 2.5 মাইনাস 1 ইকুয়ালস কত হচ্ছে 1.5। এটা হচ্ছে অ্যান্সার, অ্যান্সার হয়ে যাবে অপশন সি। কি করলাম আবার বলি তোমাদের, 2.5 তার হোল কিউব আকারে লিখলাম মাইনাস 1 তার হোল কিউব আকারে লিখলাম আমরা উপরেরটা, নিচেরটা কি করলাম 2.5 তার স্কোয়ার প্লাস 2.5 ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। এটা কি ফর্মুলা, a কিউব মাইনাস বি কিউব বাই a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। a কিউব মাইনাস বি কিউবকে কি লেখা যায়, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এখন a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার উপর আর নিচে কাটা, তাহলে থাকছে কত a মাইনাস b খালি, তাহলে a মাইনাস b এটা হচ্ছে 2.5 মাইনাস 1, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 1.5, অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি। নেক্সট, তিনটি সমান মাপের পাত্রে সিরাপ ও জলের অনুপাত যথাক্রমে 3:1, 7:9 ও 5:3। এই তিনটি মিশ্রণ নতুন পাত্রে ঢালা হলে তাতে সিরাপ ও জলের অনুপাত কি হবে। তাহলে প্রথম পাত্র হচ্ছে 3:1, পরেরটা হচ্ছে কি 7:9, তারপরে এটা হচ্ছে 5:3। তাহলে এটার ইউনিট কত, এটার ইউনিট হচ্ছে 4। নেক্সট 7:9 এটা ইউনিট হচ্ছে কত 7 যোগ 9 কত 16, আর 5:3 এর ইউনিট কত 5 যোগ 3 হচ্ছে 8। তাহলে এখানে যেহেতু বলেছে কি সমান মাপের, তাহলে সবগুলি সমান করতে লাগবে। তাহলে যেহেতু এখানে 16 আছে তাহলে আমরা সবগুলি 16 করে দেব। তাহলে 4 এর সাথে 4 গুণ করলে কত হচ্ছে 16, 16 এর সাথে 1 গুণ করলে কত হচ্ছে 16, আর 8 এর সাথে 2 গুণ করলে কত হচ্ছে 16। এখন তাহলে অনুপাতগুলি কি বাড়াবে, এখন তাহলে অনুপাতগুলি হবে 3:1, এর সাথে আমরা 4 গুণ করে দেব, তাহলে হচ্ছে কত 12:4। নেক্সট 7:9 এর সাথে আমরা 1 গুণ করে দেব, তাহলে হবে 7:9। আর নেক্সট 5:3 এর সাথে আমরা 2 গুণ করে দেব, তাহলে কত হবে 10:6। তাহলে এখন বলেছে নতুন পাত্রে ঢালা হলে সিরাপ ও জলের নতুন অনুপাত কি হবে। তাহলে সবগুলি যোগ করে দাও, তাহলে হচ্ছে 12 যোগ 7 যোগ 10, তাহলে হচ্ছে কত 12 যোগ 7 19, 10 29, 29 ইস্টু 4 যোগ 9 যোগ 6, 4 9 13, 6 19, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। সিরাপ ও জলের অনুপাত হবে 29:19, অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কি করলাম আবার তোমাদের বুঝিয়ে দিই, তিনটি সমান মাপের পাত্রে সিরাপ ও জলের অনুপাত যথাক্রমে আছে 3:1, 7:9 ও 5:3। এই তিনটি মিশ্রণ নতুন পাত্রে ঢালা হলে তাতে সিরাপ ও জলের অনুপাত কি হবে। তাহলে প্রথম পাত্রে ছিল সিরাপ ও জলের অনুপাত 3:1, পরেরটা ছিল 7:9, পরেরটা ছিল 5:3। তাহলে 3:1 এর ইউনিট কত, ইউনিট হচ্ছে 4।
নেক্সট 7:9 ইউনিট হচ্ছে 16, আর 5:3 এর ইউনিট হচ্ছে 8। এখন যেহেতু বলেছে সমান মাপের, তাহলে সবগুলো আমরা সমান মাপ করতে লাগবে। তাহলে যেহেতু 16 আছে বড় সংখ্যা, তাহলে আমরা সবগুলোকে 16 বানাবো। তাহলে 4 গুণ 4 কত হলো 16, 16 গুণ 1 কত হলো 16, আর 8 গুণ 2 এটা হলো 16। তাহলে এখন তোমরা এই অনুপাতটির সাথেও একই গুণ করবে। তাহলে 3:1 এর সাথে 4 গুণ করলে হচ্ছে 12:4। 7:9 এর সাথে 1 গুণ করলে হচ্ছে 7:9, আর 5:3 এর সাথে 2 গুণ করলে হচ্ছে 10:6। এখন সবগুলি যোগ করে দাও অনুপাত, তাহলে হচ্ছে 12 যোগ 7 যোগ 10 29, আর 4 যোগ 9 যোগ 6 হচ্ছে 19। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 29:19। এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, এ, বি ও সি কোনো ব্যবসায় 10,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা যথাক্রমে 8, 6 এবং 5 মাসের জন্য খাটায়। ঠিক হয় লাভের 30,000 টাকার মধ্যে 10% এ ব্যবসা দেখাশোনার জন্য পাবে, বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে এক্ষেত্রে এ মোট কত টাকা পাবে? কি হবে? তাহলে প্রথমে আমরা সবগুলোর মূলধনের অনুপাত বের করব। তাহলে এ বলেছে 10,000 টাকা 8 মাসের জন্য, তাহলে আমরা লিখে নিলাম এখানে এ, এখানে বি, এখানে সি। তাহলে আমরা প্রথমে একটা কাজ করি, এখানে 3টে শূন্য, এখানে 3টে শূন্য, আর এখানে 3টে শূন্য কেটে দিই, তাহলে সুবিধা হবে। তাহলে এ হচ্ছে 10 গুণ 8 মাসের জন্য, বি হচ্ছে 15 গুণ 6 মাসের জন্য, আর সি হচ্ছে কত 20 গুণ 5 মাসের জন্য। এখন এগুলোর অনুপাত বের করবো আমরা। তাহলে এ হচ্ছে কত 80, বি হচ্ছে কত 6 15 90, আর সি হচ্ছে 5 20 100। তাহলে এদের অনুপাত কি হচ্ছে? অনুপাত হচ্ছে 8:9:10। এখন বলেছে লাভে 30,000 টাকার মধ্যে 10% এ ব্যবসা দেখাশোনার জন্য পাবে। তাহলে 30,000 টাকার 10% কত? 30,000 টাকার 10% হচ্ছে, তাহলে 1/10 দিয়ে 30,000কে ভাগ করব, তাহলে কত থাকে 3,000 টাকা। তাহলে 3,000 টাকা এ পাচ্ছে ব্যবসা দেখাশোনার জন্য, আর বাকি অংশ, তাহলে 30,000-এর থেকে 3,000 বাদ দিলে কত থাকে? 30,000-এর থেকে আমরা যদি 3,000 যদি বাদ দেই, তাহলে থাকে 27,000। তাহলে এই 27,000 টাকাই মূলধনের অনুপাতে ভাগ হবে। তাদের মূলধনের অনুপাত কি ছিল? 8:9:10। এটা যদি আমরা যোগ করি একসাথে, তাহলে কত আসে? 8 যোগ 9 17, আর 10 27। তাহলে 27 ইউনিট, এই 27 এটাই হচ্ছে 27,000। তাহলে নেক্সট পেজে চলো। তাহলে এই 27 এটাই হচ্ছে আমরা যেটা বার করলাম 27,000, কত গুণ করলে আসছে? 1000 গুণ করলে আসছে। তাহলে এ কত টাকা পাবে? আমাদের যেহেতু বার করতে লাগবে যে এ মোট কত টাকা পাবে, তাহলে এই মূলধনের অনুপাতে 27,000 টাকার মধ্যে এ কত টাকা পাবে? তাহলে 8, এই 8 ইউনিট পাবে এ। তাহলে 27 যদি 27,000 হয়, তাহলে 8 এটা হবে কত? 8 হবে 8,000। কি করে আসলো? এই যে 1000, এটা দিয়ে আমরা 8 কে গুণ করব, তাহলে এ পাবে 27,000 টাকার মধ্যে 8,000 টাকা। তাহলে এখানে পাচ্ছে 8,000 টাকা, আর ব্যবসা দেখাশোনার জন্য সে পেয়েছিল 30,000 টাকার মধ্যে 10%, তাহলে হচ্ছে 3,000 টাকা। তাহলে কত হচ্ছে? 11,000 টাকা। 11,000 টাকা কে পাচ্ছে? এ। অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বুঝলে? আবার বলে দিই, বলেছে
এ, বি ও সি কোনো ব্যবসায় 10,000 টাকা, 15,000 টাকা এবং 20,000 টাকা যথাক্রমে 8, 6 এবং 5 মাসের জন্য খাটায়। ঠিক হয়, লাভের 30,000 টাকার মধ্যে 10% এ ব্যবসা দেখাশোনার জন্য পাবে, বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে এক্ষেত্রে এ মোট কত টাকা পাবে? তাহলে এ কত পাচ্ছে? আমরা প্রথমে টাকাগুলোকে শূন্য শূন্য কেটে দিলাম, যেহেতু সবার কাছেই হাজার হাজার, যেহেতু একই মাপ আছে, তাহলে আমরা শূন্য শূন্য কেটে দিলাম, 3 শূন্য পিছনের। তাহলে এ পাচ্ছে 10 ইন্টু 8, বি হচ্ছে 15 ইন্টু 6 আর সি হচ্ছে 20 ইন্টু 5। তাহলে এ হচ্ছে 80, বি হচ্ছে 90, সি হচ্ছে 100। তাহলে তাদের মূলধনের অনুপাত হচ্ছে 8:9:10। এটার টোটাল ইউনিট কত? 27। এখন বলেছে কি, এই 30,000 টাকার মধ্যে লাভের 10% এ পাবে ব্যবসা দেখাশোনার জন্য। তাহলে 30,000-এর 10% হচ্ছে কত? 3,000 টাকা। তারপরে এখন থাকে কত টাকা? 30,000-এর থেকে 3,000 টাকা বাদ দিলে থাকে হলো 27। এখন এই 27,000 এটাই মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে যেহেতু 8:9:10 এর টোটাল ইউনিট হচ্ছে 27, তাহলে এই 27 এটাই হচ্ছে 27,000। কত গুণ করলে আসলো? আসলো 1000 গুণ করলে। তাহলে এর অনুপাত কত? এর অনুপাত হচ্ছে 8। তাহলে 8 এর সাথে আমরা যদি 1000 গুণ করি, 8 এর সাথে আমরা যদি 1000 গুণ করি, তাহলে থাকছে কত? 8000। এই 8000ই মূলধনের অনুপাতে লাভের থেকে টাকা পাবে এ। তাহলে এখানে 8000 পেলো আর আগে পেয়েছিল 3000 টাকা। তাহলে এ মোট কত পারলো? এ পেল 11,000 টাকা। অপশন এ যাবে কারেক্ট অ্যান্সার। বুঝলে? নেক্সট নেক্সট কি বলেছে? 6টি সংখ্যার গড় 12, একটি সংখ্যা বাদ দেওয়া হলে গড় 1 কমে যায়। তাহলে কোন সংখ্যাটি বাদ দেওয়া হয়েছিল? মানে বাদ দেওয়া সংখ্যাটি বের করতে লাগবে আমাদের। তাহলে 6টি সংখ্যার গড় দেওয়া হচ্ছে 12, একটি সংখ্যা বাদ দেওয়া হলে, মানে তাহলে 12 তো বাদ যাবেই। সাথে কি বলেছে? সাথে বলেছে গড় 1 কমে যায়। তাহলে 6টি সংখ্যা থেকে আমি যদি একটি সংখ্যা বাদ দিই, থাকে হচ্ছে 5টি সংখ্যা। এই 5টি সংখ্যার থেকে গড় 1 করে কমে যায়। তাহলে 5 গুণ 1 করে কমে যায়। তাহলে হচ্ছে এদিকে 12, এদিকে হচ্ছে 5, তাহলে হচ্ছে 17। তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি। কি বলেছে? আবার বলি, বলেছে 6টি সংখ্যার গড় দেওয়া আছে 12, একটি সংখ্যা বাদ দেওয়া হলে গড় 1 কমে যায়। তাহলে কোন সংখ্যাটি বাদ দেওয়া হয়েছিল? তাহলে 6টি সংখ্যার গড় যেহেতু 12 দেওয়া আছে, তাহলে এর মধ্যে আমি যদি একটি সংখ্যা যদি বাদ দিই, তাহলে 12 তো বাদ যাবেই, সাথে কি হচ্ছে? গড় 1 কমে যায়। তাহলে 6টি সংখ্যা থেকে একটি সংখ্যা মাইনাস করলে থাকে কত সংখ্যা? 5টি সংখ্যা থাকে আর। তাহলে 5টি সংখ্যার থেকে গড় 1 করে কমে যায়। তাহলে 5 গুণ 1 এগুলি সেই সংখ্যাটি নিয়ে যায়। তাহলে 12 যোগ 5 কত হচ্ছে? 17। অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট 7 নম্বর কি বলেছে? 8 জন পুরুষ বা 12 জন স্ত্রীলোক 30 দিনে 1200 টাকা উপার্জন করে। তাহলে 20 জন পুরুষ ও 24 জন স্ত্রীলোক 5 দিনে কত টাকা উপার্জন করবে? তাহলে কি করবো আমরা? এখানে বলেছে 8 জন পুরুষ বা 12 জন স্ত্রীলোক। তাহলে 8 জন পুরুষও যা, 12 জন স্ত্রীলোকও তা। তাহলে আমরা লিখে নিই 8 মেনও যা ইকুয়ালস টু 12 ওমেনও তা। তাহলে 1 মেন ইকুয়ালস টু কত? 1 মেন হচ্ছে 12/8 ওমেন। তাহলে এখানে 20 জন পুরুষ, এই পুরুষটাকে আমরা স্ত্রীলোক বানাবো। তাহলে আমরা লিখে নিই 20 মেন ইকুয়ালস টু কত হবে? 12/8 ইন্টু 20 ওমেন। কাটাকাটি করলে কি আসবে? যদি কাটাকাটি করি আমরা, 4কে দিয়ে 8 কাটলে হচ্ছে 2, আর 4কে দিয়ে 20 কাটলে হচ্ছে 5, 2কে দিয়ে 12 কাটলে হচ্ছে 6, তাহলে হচ্ছে 5 6 30 ওমেন। তাহলে 20 মেন হচ্ছে 30 ওমেন। এখন আমরা এটা কি ফর্মুলা ইউজ করব? ফর্মুলা ইউজ করব M1 D1 by W1 equals to M2
D2 বাই W2। এখানে এমটা কি? এম বোঝাচ্ছে হলো কত লোক সংখ্যা, আর ডিটা কি? ডি হচ্ছে দিন, আর W1টা কি? W1টা হচ্ছে টাকার সংখ্যাটা বোঝাচ্ছে। তাহলে M1 এর জায়গায় আমরা কি বসাবো? M1 এর জায়গায় বসাবো, আমরা যদি লোককে কনভার্ট করেছি তাহলে আমরা 12 বসাই দিব এম এর জায়গায়। তাহলে এখানে লিখি 12 গুণ D1 কত? 30 দিন, তাহলে হচ্ছে 30 বাই কত? বাই হচ্ছে 1200 টাকা, ইকুয়ালস টু M2 কি? M2 হচ্ছে 20 জন পুরুষ, 20 জন পুরুষ মানে 30 জন মহিলা বা স্ত্রীলোক, আর তার সাথে আরো কি বলেছে? 24 জন স্ত্রীলোক, তাহলে কত হচ্ছে? 30 যোগ 24, তাহলে হচ্ছে 54। কত দিন বলেছে? 5 দিন, তাহলে হচ্ছে 5 বাই কত? W2, এর W2 এর মানটা আমাদের বের করতে লাগবে। তাহলে এখন আমরা কাটাকাটি করি আমরা। তাহলে 5 কে দিয়ে 30 কাটতে হচ্ছে 6, 6 কে দিয়ে 54 কাটলে কত হচ্ছে? 9, 6 9 54। 3 কে দিয়ে আমরা যদি 12 কাটি তাহলে হচ্ছে কত? 4, আর 3 কে দিয়ে 9 কাটলে হচ্ছে 3। আর এখন 4 কে দিয়ে আমরা যদি 1200 কাটি তাহলে হচ্ছে 300। তাহলে W2 হচ্ছে কত? W2 হচ্ছে এদিকে 300 আর উপরে 3, তাহলে হচ্ছে 300 গুণ 3, তাহলে হচ্ছে 900। অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কি করলাম আবার বলি তোমাদের, 8 জন পুরুষ বা 12 জন স্ত্রীলোক 30 দিনে 1200 টাকা উপার্জন করে। তাহলে আমরা ধরে নিই 8 men ইকুয়ালস টু 12 women, 8 জন পুরুষ বা 12 জন স্ত্রীলোক। তাহলে 1 men হচ্ছে 12/8 women। তাহলে এখানে বলেছে 20 জন পুরুষ, তাহলে পুরুষটাকে আমরা স্ত্রীলোক বানাবো, তাহলে হচ্ছে 20 men হচ্ছে 30 women। এখন আমরা কি ফর্মুলা ইউজ করবো? M1 D1 বাই W1 ইকুয়ালস টু M2 D2 বাই W2। M1 হচ্ছে লোকের সংখ্যা, D হচ্ছে দিনের সংখ্যা, আর W হচ্ছে কি? কত টাকা উপার্জন করলো সেটির সংখ্যা। তাহলে এখন সব আমরা মান বসাই দিলাম, তাহলে W2 বেরিয়ে পড়লো 900। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি। নেক্সট, একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 12 ও 10 মিনিটে পূর্ণ হয়। অপর একটি নল 20 মিনিটে পূর্ণ চৌবাচ্চা খালি করে। তাহলে 3টি নল একসাথে খোলা থাকলে কতক্ষণে ওই চৌবাচ্চা জলপূর্ণ হবে? তাহলে প্রথমে কি বলেছে? প্রথমে বলেছে দুটি নল 12 ও 10 মিনিটে পূর্ণ করে চৌবাচ্চাটি। তাহলে আমরা প্রথমটি ধরলাম এ, পরেরটি ধরলাম কত? বি। এ পূর্ণ করে 12 মিনিটে, বি পূর্ণ করে 10 মিনিটে, আর অপর একটি নল সেটি আমরা ধরে নিলাম সি। সি চৌবাচ্চা খালি করে কত মিনিটে? 20 মিনিটে। তাহলে টোটাল ওয়ার্ক কত হচ্ছে? টোটাল ওয়ার্ক হচ্ছে 12, 10 আর 20 লসাগু। 12 আর 10 20 লসাগু কত হবে? 12, 10 আর 20 এর লসাগু হচ্ছে 60। তাহলে এখন এফিসিয়েন্সি কত? এফিসিয়েন্সি হচ্ছে 12 কে দিয়ে 60 ভাগ করো, তাহলে এর এফিসিয়েন্সি হবে 60 ভাগ 12, 5। আর বির এফিসিয়েন্সি কত? বির 10 কে দিয়ে 60 ভাগ করো, তাহলে হচ্ছে 6। আর সির এফিসিয়েন্সি কত? 20 কে দিয়ে 60 ভাগ করো, তাহলে হচ্ছে 3। এখন দেখো তোমরা, বলেছে এ আর বি এরা পূর্ণ করে, তাহলে 5 এটি হচ্ছে প্লাস, 6 এটি হচ্ছে প্লাস, আর 3 কি? এটা হচ্ছে মাইনাস। কেন? কারণ পূর্ণ চৌবাচ্চা খালি করে সি। তাহলে এদের টোটাল এফিসিয়েন্সি কত? 5 যোগ 6 মাইনাস 3 মানে 5 যোগ 6 মাইনাস 3, তাহলে কত হচ্ছে? 5 6 11 মাইনাস 3 ইকুয়ালস টু হচ্ছে 8। তাহলে টোটাল এফিসিয়েন্সি হচ্ছে 8। তাহলে বলেছে এখন 3টি নল একসাথে খোলা থাকলে, তাহলে 3টি নলের এফিসিয়েন্সি কত হচ্ছে? 8। তাহলে কতক্ষণে ওই চৌবাচ্চা জলপূর্ণ হবে? তাহলে আমরা যদি করে দিই 60 ভাগ 8,
তাহলে এখন কাটাকাটি করো তাহলে। তাহলে আমরা যদি প্রথমে 4 কে দিয়ে কাটি তাহলে হচ্ছে 4 15 60, 4 দুগুণ 8, 15/2 হচ্ছে 7.5 মিনিট। দেখো কি করলাম, আবার তোমাদের বলি। বলেছে একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 12 ও 10 মিনিটে পূর্ণ হয়, অপর একটি নল দিয়ে 20 মিনিটে পূর্ণ চৌবাচ্চা খালি করে। তিনটি নল একসাথে খোলা থাকলে কতক্ষণে ওই চৌবাচ্চা জলপূর্ণ হবে? তাহলে এ 12 মিনিটে পূর্ণ করে, বি 10 মিনিটে পূর্ণ করে, আর সি 20 মিনিটে খালি করে। তাহলে তাদের টোটাল ওয়ার্ক হচ্ছে 60। তাহলে এতে এফিসিয়েন্সি কত? তাহলে আমরা 60 কে 12 দিয়ে ভাগ করব, তাহলে হচ্ছে 5। এটি হচ্ছে এর এফিসিয়েন্সি। বি এর এফিসিয়েন্সি বের করতে গেলে আমরা 60 কে 10 দিয়ে ভাগ করব, তাহলে হচ্ছে 6। এটা হচ্ছে বির এফিসিয়েন্সি। আর সির এফিসিয়েন্সি 60 কে 20 দিয়ে ভাগ করব, তাহলে হচ্ছে 3। তাহলে এটা হচ্ছে সির এফিসিয়েন্সি। কারণ সি যেহেতু খালি করে তাহলে সি হয়ে যাবে নেগেটিভ। তাহলে এখন আমরা টোটাল এফিসিয়েন্সি বার করতে গেলে 5 যোগ 6 মাইনাস 3 ইকুয়ালস টু 8 হচ্ছে এদের টোটাল এফিসিয়েন্সি। এখন যেহেতু বলেছে তিনটি নল একসাথে খোলা থাকলে, তাহলে আমরা এই টোটাল ওয়ার্ককে টোটাল এফিসিয়েন্সি দিয়ে ভাগ করব। তাহলে 60/8 ইকুয়ালস টু কত হচ্ছে? 15/2 হচ্ছে 7.5 মিনিট। বুঝলে? নেক্সট, এ ও বি একই স্থান থেকে একই সময়ে 60 কিমি দূরবর্তী একটি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এ 12 কিমি পার ঘন্টা গতিবেগে গিয়ে বির থেকে 1 ঘন্টা আগে পৌঁছয়। তাহলে বির গতিবেগ কত? কি করবো আমরা? তাহলে তোমরা দেখো, এ বলেছে এর গতিবেগ হচ্ছে 12 কিমি পার ঘন্টা। তাহলে এ যায় কত? এ যায় 1 ঘন্টাতে 12 কিলোমিটার, 12 কিলোমিটার যায়। তাহলে 60 কিলোমিটার যেতে এর কতক্ষণ টাইম লাগবে? তাহলে 60 কিমি যেতে এর টাইম লাগবে হচ্ছে 5 কে দিয়ে আমরা যদি গুণ করি, 5 কে দিয়ে গুণ করলে এখানে 60 হচ্ছে। তাহলে এখানে আমরা 5 কে দিয়ে গুণ করব। এখানেও আমরা যদি 5 কে দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 5 ঘন্টা টাইম লাগবে এর। তাহলে এখন কি বলেছে? এ বি এর থেকে 1 ঘন্টা আগে পৌঁছয়। মানে এ যখন পৌঁছয় তার পরের 1 ঘন্টায় বি পৌঁছায়। তাহলে বি টোটাল কত ঘন্টায় পৌঁছায়? 6 ঘন্টায়। তাহলে বি পৌঁছায় 6 ঘন্টায়। তাহলে এখন বলেছে 60 কিমি দূরবর্তী স্থান। তাহলে বির গতিবেগ কত? তো 60 কিমি দূরবর্তী যেতে বির টাইম লাগে কত? 6 ঘন্টা। তাহলে বির গতিবেগ কত? 60/6 ইকুয়ালস টু হচ্ছে 10 কিমি পার আওয়ার। এটি হচ্ছে বির গতিবেগ। অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কি করলাম আবার তোমাদের বলি। বলেছে এ ও বি একই স্থান থেকে একই সময়ে 60 কিমি দূরবর্তী একটি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এ 12 কিমি পার ঘন্টা গতিবেগে গিয়ে বির থেকে 1 ঘন্টা আগে পৌঁছয়। তাহলে বির গতিবেগ কত? তাহলে এ যায় কত? এর গতিবেগ হচ্ছে 12 কিমি পার ঘন্টা। তাহলে 1 ঘন্টায় এ যায় 12 কিলোমিটার। তাহলে 60 কিলোমিটার যেতে এর টাইম লাগবে কত? 5 ঘন্টা। 12 সাথে আমরা যদি 5 গুণ করি তাহলে হচ্ছে 60। তাহলে আমরা 1 এর সাথে আমরা 5 গুণ করব, তাহলে হচ্ছে 5। তাহলে হচ্ছে 5 ঘন্টা। এখন বলেছে এ বি এর থেকে 1 ঘন্টা আগে পৌঁছয়। তাহলে বি কতক্ষণে পৌঁছায়? বি পৌঁছায় 6 ঘন্টায়। তাহলে 6 ঘন্টায় যায় কত? 60 কিলোমিটার। তাহলে 60/6 তাহলে হচ্ছে 10 কিমি পার আওয়ার হচ্ছে বির গতিবেগ। অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, 10,000 টাকার 10% হারে 20 বছরে যে সুদ হয়, তাহলে কত বছরে 25,000 টাকার 8% হারে একই সুদ হবে? কি হবে এটার অ্যান্সার? তাহলে আমরা ওই ফর্মুলা পি আর টি বাই 100 ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু হচ্ছে ইন্টারেস্ট। পি কি? পি হচ্ছে প্রিন্সিপাল। আর কি? আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বা বার্ষিক সুদের হার। আর টি হচ্ছে কত? টাইম। আর আই হচ্ছে কি? ইন্টারেস্ট বা সুদ। তাহলে পির জায়গায় আমরা কি বসাবো? পির জায়গায় বলেছে 10,000 টাকা। তাহলে
পির জায়গায় আমরা যদি 10,000 টাকা বসাই নিই ইন্টু আর কত বলেছে, আর বলেছে 10%, তাহলে 10, টি কত, টি বলেছে 20 ইন্টু 20 বাই 100 ইকুয়ালস টু আমাদের ইন্টারেস্ট বার করতে লাগবে। তাহলে আমরা কাটাকাটি করি, 0 0 কাটা, 0 0 কাটা, 20 ইন্টু 1000 কত হচ্ছে ইন্টারেস্ট, তাহলে ইন্টারেস্ট হচ্ছে 20,000। এখন বলেছে তাহলে কত বছরে 25,000 টাকার 8% হারে একই সুদ হবে। তাহলে আমরা নেক্সট পেজে চলে যাই। তাহলে আবার একই ফর্মুলা, পি আর টি বাই 100 ইকুয়ালস টু কত, ইন্টারেস্ট। ইন্টারেস্ট আমাদের বেরিয়ে পড়েছে কত, ইন্টারেস্ট আছে আমাদের কাছে 20,000 টাকা। তাহলে পি কত এখানে বলেছে, পি বলেছে 25,000, তাহলে লেখো 25,000 ইন্টু কত পার্সেন্ট হার সুদে, 8%, তাহলে 8 ইন্টু টি কত, টির মানটা আমরা বের করতে লাগবে, মানে কত বছর বলেছে, তাহলে টি বাই হচ্ছে 100 ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু হচ্ছে 20,000। এখন তোমরা কাটাকাটি করো, তাহলে 0 0 কাটা, এদিকে 0 এদিকে 0 কাটা, 25 কে দিয়ে আমরা যদি 2000 কাটি তাহলে কত আসছে, 4 25 108, 8 25 হচ্ছে 200, তাহলে 80। এখন 8 কে দিয়ে 80 কাটো, তাহলে হচ্ছে 10, তাহলে টি হচ্ছে কত, টি হচ্ছে 10 বছর। অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তাহলে কি করলাম আবার বলি তোমাদের, বলেছে 10,000 টাকার 10% হারে 20 বছরে যে সুদ হয়, তাহলে আমরা প্রথমে বের করে নেব সুদ কত হয়, পি আর টি বাই 100 ইকুয়ালস টু আই, এই ফর্মুলা ইউজ করে। তাহলে পি হচ্ছে 10,000 টাকা, আর হচ্ছে 10%, আর টি হচ্ছে কত 20, তাহলে ইন্টারেস্ট কত আসছে, ইন্টারেস্ট আসছে 20,000 টাকা। তাহলে এখন বলেছে কত বছরে 25,000 টাকার 8% হারে একই সুদ হবে, তাহলে আমরা একই ফর্মুলা ইউজ করবো, পি আর টি বাই 100 ইকুয়ালস টু আই। পির জায়গায় কত 25,000 টাকা, আর কত 8%, আর টির মানটা বের করতে লাগবে, বলেছে কত বছর, বাই 100 ইকুয়ালস টু হচ্ছে ইন্টারেস্ট, যেটা আমরা বের করলাম, কত বের করলাম 20,000 টাকা। এখন আমরা কাটাকাটি করব, তাহলে অ্যান্সার বেরিয়ে আসবে টি ইকুয়ালস টু 10, অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বুঝলে? নেক্সট, 2,300 টাকা 100 জন ছাত্রছাত্রীর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রত্যেক ছাত্র 25 টাকা এবং প্রত্যেক ছাত্রী 20 টাকা পেল। তাহলে বলেছে ছাত্রীর সংখ্যা নির্ণয় করো। এটা একটি মিশ্রণের অঙ্ক, তাহলে কি করব, ছাত্র পায় কত 25, আর প্রত্যেক ছাত্র পায় 20, কিন্তু বলেছে 2300 টাকা 100 জন ছাত্রছাত্রীর মধ্যে ভাগ করে দেওয়া হলো, তাহলে গড়ে প্রত্যেক ছাত্র বা ছাত্রী কত টাকা করে পাবে, 2300 ভাগ 100 জন ছাত্রছাত্রীর মধ্যে, তাহলে 0 0 কাটা, তাহলে হচ্ছে কত 23, এই 23 আমরা এখানে বসাই নিব। তাহলে এখন আসছে 25 মাইনাস 23 কত 2, আর 23 মাইনাস 20 কত হচ্ছে 3, তাহলে এর অনুপাত কত হচ্ছে, অনুপাত হচ্ছে 3:2, এদের অনুপাত হচ্ছে 3:2, তাহলে তাদের টোটাল ইউনিট হচ্ছে 5, মানে 5 ইউনিট ছাত্রছাত্রী। তাহলে এখানে এই 5 এটাই হচ্ছে কোশ্চেনের 100, তাহলে 5 যদি 100 হয় তাহলে বলেছে ছাত্রীর সংখ্যা, তাহলে এটাই ছিল ছাত্রী, তাহলে ছাত্রীর অনুপাত কত 2, তাহলে 5 যদি 100 হয় 2 কত হবে, আমরা 5 এর সাথে আমরা যদি 20 গুণ করি তাহলে হয়ে যায় 100, তাহলে আমরা 2 এর সাথে আমরা 20 গুণ করব, তাহলে হচ্ছে 40, তাহলে বলেছে ছাত্রীর সংখ্যা কত, ছাত্রীর সংখ্যা হয়ে যাবে অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। কি করলাম আবার বলি তোমাদের, বলেছে 2300 টাকা 100 জন ছাত্রছাত্রীর মধ্যে
এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রত্যেক ছাত্র 25 টাকা এবং প্রত্যেক ছাত্রী 20 টাকা পেল। তাহলে বলেছে ছাত্রীর সংখ্যা নির্ণয় করো। তাহলে প্রত্যেক ছাত্র পায় কত? 25 টাকা। প্রত্যেক ছাত্রী কত পায়? 20 টাকা। কিন্তু তারা 2300 টাকা 100 জন ছাত্রছাত্রীর মধ্যে ভাগ করে দেওয়া হলে গড়ে তাহলে তারা কত করে পাবে? 2300 ভাগ 100 ইকুয়ালস কত হবে? 23। তাহলে 23 হবে গড়ে তারা পায়। তাহলে এখন 25 মাইনাস 23 কত হচ্ছে? 2। আর 23 মাইনাস 20 কত হচ্ছে? 3। তাহলে তাদের অনুপাত হচ্ছে 3:2। তাহলে টোটাল ইউনিট হচ্ছে 5। এই 5 এটাই হচ্ছে কোশ্চেনের 100। তাহলে 5 যদি 100 হয় তাহলে এখন আমাদের বার করতে লাগবে 2, কারণ বলেছে ছাত্রীর সংখ্যা নির্ণয় করো। তাহলে 2 হচ্ছে 40। অ্যান্সার হয়ে যাবে অপশন এ। নেক্সট, একটি ব্যক্তি 450, এটা হবে টাকায় হবে, টাকায় কিছু দ্রব্য কিনলো, তার 1/3 অংশ 10% ক্ষতিতে বিক্রয় করলো এবং বাকি অংশ কত লাভে বিক্রি করলে মোটের ওপর 20% লাভ হবে। তাহলে কি হবে এটার আনসার? তাহলে তোমরা দেখো 1/3 অংশ বলেছে 10% ক্ষতিতে, তাহলে আমরা এখানে লিখে নেব 10% মাইনাস 10%। আর বলেছে বাকি অংশ কত লাভে বিক্রি করলে মোটের ওপর 20% লাভ হবে। মোটের উপর 20% লাভ, তাহলে এটা হচ্ছে +20। আমাদের এখানে এটির মান বের করতে লাগবে। তাহলে তোমরা দেখো এখানে বলেছে 1/3 অংশ 10% ক্ষতিতে, এটা হচ্ছে 1, আর 3 থেকে 1 গেলে কত থাকে? 2। তাহলে এটা হচ্ছে 1 অংশ, এটা হচ্ছে 2 অংশ। তাহলে এখন 20 কে দিয়ে -10, এটা মাইনাস করলে কত হচ্ছে? এখানে হচ্ছে 30%। আর এখানে 2 এর সাথে কত গুণ করলে 30 হয়? ইন্টু 15। তাহলে আমরা 1 এর সাথেও আমরা 15 গুণ করব। 1 এর সাথে আমরা 15 গুণ করলে এখানে কত আসছে? 15। তাহলে এখন আমাদের এখানে বার করতে লাগবে যে কতটা থেকে 20 বিয়োগ করলে 15 হয়। মানে আমরা যদি এটাকে আমরা x ধরে নিই, তাহলে x মাইনাস 20 ইকুয়ালস টু কত হচ্ছে? 15। তাহলে x ইকুয়াল টু কত? x ইকুয়াল টু হচ্ছে 15 প্লাস 20, তাহলে হচ্ছে 35। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি? অ্যান্সার হয়ে যাবে 35% প্লাস। তাহলে অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কি করলাম আবার বলি। একটি ব্যক্তি 450 টাকায় কিছু দ্রব্য কিনলো, তার 1/3 অংশ 10% ক্ষতিতে বিক্রয় করলো এবং বাকি অংশ কত লাভে বিক্রি করলে মোটের উপর 20% লাভ হবে। তাহলে 10% ক্ষতিতে কত অংশ? 1 অংশ বিক্রি করলো, তাহলে থাকে কত অংশ? আর 2 অংশ। মোটের উপর কত লাভ করেছে? 20%। তাহলে আমরা 20 কে দিয়ে -10টা বিয়োগ করব, কত হচ্ছে? 30 প্লাস 30। 2 এর সাথে কত গুণ করলে প্লাস 30 হয়? 15 গুণ করলে। তাহলে আমরা 1 এর সাথেও আমরা 15 গুণ করব, তাহলে কত হচ্ছে? 15। তাহলে এখন আমাদের এই মানটা বের করতে লাগবে। তাহলে কত থেকে 20 বিয়োগ করলে 15 হচ্ছে? তাহলে x মাইনাস আমরা 20, আমরা যদি x ধরে নিই তাহলে x মাইনাস 20 ইকুয়ালস টু 15। x ইকুয়াল টু হচ্ছে 15 প্লাস 20 ইকুয়ালস টু হচ্ছে 35। অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, একটি ব্যক্তি তার বেতনের 75% খরচ করে, তার বেতন 20% বাড়লো এবং খরচ 10% বাড়লো, তাহলে তার সঞ্চয় শতকরা কত বাড়লো? এটার অ্যান্সার কি হবে? তাহলে আমরা ধরে নিই তার স্যালারি বা বেতন ছিল কত? 100 টাকা। নেক্সট, তার খরচ কত? খরচ করে 75%, সে খরচ করে, তাহলে সঞ্চয় কত করে? তাহলে সঞ্চয় কত করে? সঞ্চয় করে 25। এখন বলেছে তার বেতন 20% বাড়লো, তাহলে এই 100 এটা হয়ে যাচ্ছে কত? 120। এবং খরচ 10% বাড়লো, তাহলে 75 এর 10% বাড়লো কত হচ্ছে? 75 প্লাস 75 ইন্টু 10/100 কত হচ্ছে? 75 প্লাস
শূন্য শূন্য কাটা 7.5, তাহলে হচ্ছে 75 প্লাস 7 82.5, তাহলে তার খরচ বেড়েছে 82.5। তাহলে বলেছে তার সঞ্চয় শতকরা কত বাড়লো, তাহলে তার সঞ্চয় এখন আছে 120 মাইনাস 82.5, কত হচ্ছে, এদিকে 18, 18 মানে 17.5, আর হচ্ছে এদিকে 20, তাহলে হচ্ছে 37.5, এটি তার হচ্ছে বর্তমান সঞ্চয়। তাহলে এখন বলেছে সঞ্চয় শতকরা কত বাড়লো, তাহলে নেক্সট পেজে চলো। তাহলে এখন হচ্ছে 37.5, আগে ছিল 25, শতকরা কত বেড়েছে 25 ইন্টু 100, তাহলে হচ্ছে 37.5 মাইনাস 25 কত হচ্ছে 12.5 বাই 25 ইন্টু কত 100, 25 কে দিয়ে 100 কাটো তাহলে হচ্ছে 4, তাহলে হচ্ছে 12.5 ইন্টু 4, তাহলে হচ্ছে 50%, অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কি করলাম আবার বলি তোমাদের, একটি ব্যক্তি তার বেতনের 75% খরচ করে, তার বেতন 20% বাড়লো এবং খরচ 10% বাড়লো, তারপরে তার সঞ্চয় শতকরা কত বাড়লো, তাহলে তার স্যালারি আমরা ধরে নিই 100, তাহলে খরচ করে 75 আর সঞ্চয় করে 25, তাহলে এখন বলেছে তার বেতন 20% বাড়লো, তাহলে তার স্যালারি 120 হলো। এখন বলেছে তার খরচ 10% বাড়লো, তাহলে খরচ আগে ছিল 75, এখন যদি 75 এর 10% বাড়লো তাহলে হচ্ছে 82.5, এখন তাহলে তার সঞ্চয় কত, এখন তাহলে তার সঞ্চয় হচ্ছে 120 মাইনাস 82.5 ইকুয়ালস টু হচ্ছে 37.5, আমরা যদি বেতনের থেকে খরচটা বাদ দিই তাহলেই হয়ে যাবে সঞ্চয়, তাহলে হচ্ছে 37.5 তার বর্তমান সঞ্চয়। তাহলে এখন বলেছে তার সঞ্চয় শতকরা কত বাড়লো, তাহলে 37.5 বর্তমান সঞ্চয়, আগে ছিল 25, কতর মধ্যে বেড়েছে 25 এর মধ্যে ইন্টু 100, বলেছে শতকরা কত, তাহলে আমাদের বেরিয়ে পড়লো 50% তার সঞ্চয় বাড়লো, অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, এক কলেজে 40% ছাত্র বাংলা পড়ে এবং 30% ছাত্র ইংলিশ পড়ে এবং 10% ছাত্র উভয় বিষয় পড়ে, তাহলে শতকরা কতজন বাংলা ও ইংলিশ কোনোটি পড়ে না, তাহলে আমরা যদি গ্রাফ একটা এঁকে নিই, তাহলে ভেন ডায়াগ্রামে আমরা যদি দেখি 40% ছাত্র বাংলা পড়ে আর 30% ছাত্র ইংলিশ পড়ে, এটা হচ্ছে কত 30%, আর 10% ছাত্র উভয় বিষয় পড়ে, এটা হচ্ছে উভয় বিষয় 10%, এটা হচ্ছে বাংলা, এটা হচ্ছে ইংলিশ। তাহলে এখন বলেছে শতকরা কতজন বাংলা ও ইংলিশ কোনোটি পড়ে না, কি হবে, তাহলে এখন আমাদের বার করতে লাগবে যে এই উভয় বিষয় কতজন পড়ে না সেটি বার করতে লাগবে, তাহলে 40 যোগ 30 মাইনাস 10%, এটি কি, এটি হচ্ছে হয় বাংলা পড়ে বা ইংলিশ পড়ে, কতজন 40 যোগ 30 70 মাইনাস 10 60%, 60% স্টুডেন্ট হয় বাংলা পড়ে বা ইংলিশ পড়ে। এখন বলেছে কতজন বাংলা ও ইংলিশ কোনোটি পড়ে না, তাহলে টোটাল যদি আমরা 100 ধরি, যেহেতু পার্সেন্ট আছে, তাহলে 100 মাইনাস 60% ইকুয়ালস টু কত হচ্ছে 40%, 40% ছাত্র বাংলা ও ইংলিশ কোনোটি পড়ে না, অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কি করলাম আবার বলি, এক কলেজে 40% ছাত্র বাংলা পড়ে, 30% ছাত্র ইংলিশ পড়ে আর 10% ছাত্র উভয় বিষয় পড়ে, এখন বলেছে শতকরা কতজন বাংলা ও ইংলিশ কোনোটি পড়ে না, তাহলে আমরা প্রথমে বার করব হয় বাংলা বা ইংলিশ পড়ে কতজন, 40 প্লাস 30 মাইনাস 10 ইকুয়ালস টু 60%, তাহলে কতজন বাংলা ইংলিশ কোনোটি পড়ে না, তাহলে 100 মাইনাস 60 ইকুয়ালস টু হয়ে যাবে 40% ছাত্র বাংলা ও ইংলিশ কোনোটি পড়ে না। নেক্সট, একটি মূলধন
নির্দিষ্ট সরল সুদের হারে 10 বছরে দ্বিগুণ হয়, কত বছরে একই সুদের হারে তার 3 গুণ হয়? কি হবে এটার অ্যান্সার? আমরা ওই ফর্মুলা ইউজ করব, PRT বাই 100 ইকুয়ালস টু কত হচ্ছে? ইন্টারেস্ট। তাহলে পি, এটাকে আমরা পি রাখলাম, নির্দিষ্ট সরল সুদের হার সেটিকে আমরা আরই রাখলাম, আর টি এটি হচ্ছে 10, তাহলে 10 বাই কত? 100 ইকুয়ালস টু কত বলেছে? 10 বছরের দ্বিগুণ হয়, তাহলে পি প্লাস আই হচ্ছে 2p। তাহলে আই কত? আই হচ্ছে 2p মাইনাস পি ইকুয়ালস টু হচ্ছে পি। তাহলে এখানে আই কত হবে? আই হবে যাবে পি। এখন তোমরা কাটাকাটি করো, পি পি কাটা, 0 0 কাটা, তাহলে আর হয়ে যাচ্ছে কত? আর হয়ে যাচ্ছে 10%। এখন বলেছে কত বছরে একই সুদের হারে তার 3 গুণ হবে? 3 গুণ বলেছে, তাহলে পি প্লাস আই কত? এটি হচ্ছে 3p, 3 গুণ। তাহলে আই কত এখানে? আই হচ্ছে 3p মাইনাস পি, তাহলে হচ্ছে 2p, এটা হচ্ছে আই। এখন এই ফর্মুলাটা ইউজ করো, PRT বাই 100 ইকুয়ালস টু আই। তাহলে পি তো পি থাকবে, আর হচ্ছে 10, টিটা, টির মানটা বের করতে লাগবে আমাদের, বাই 100 ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু হচ্ছে এখানে এই যে 2p। এখন কাটাকাটি করো, 0 0 কাটা, পি পি কাটা, তাহলে টি হচ্ছে কত? টি হচ্ছে 2 ইন্টু 10, 20। তাহলে হচ্ছে অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কি করলাম তোমাদের আবার বলি, একটি মূলধন নির্দিষ্ট সরল সুদের হারে 10 বছরের দ্বিগুণ হয় বলেছে, তাহলে পি প্লাস আই মানে সুদ যোগ আসল, এটি হচ্ছে 2p, বলেছে দ্বিগুণ হয়, তাহলে আই কত? ইন্টারেস্ট খালি হবে 2p মাইনাস পি ইকুয়ালস টু পি। তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করবো, PRT বাই 100 ইকুয়ালস টু আই। পি তো পি থাকবে, নির্দিষ্ট মূলধন, আর আরই থাকবে, আর 10 বছর বলে দিয়েছে, 10 লিখলাম বাই 100 ইকুয়ালস টু ইন্টারেস্ট, ইন্টারেস্ট হচ্ছে পি, এই যে পি এখানে বসলো। এখন কাটাকাটি করলাম, আর এর মান বেরিয়ে পড়লো 10%। এখন কত বছরে একই সুদের হারে তার 3 গুণ হবে? তাহলে পি প্লাস আই বলেছে 3p, সুদ যোগ আসল ইকুয়ালস টু 3 গুণ বলেছে 3p, তাহলে খালি আই বা ইন্টারেস্ট হচ্ছে কত? 3p মাইনাস পি ইকুয়ালস টু কত? 2p। তাহলে আমরা ওই ফর্মুলা ইউজ করবো, PRT বাই 100 ইকুয়ালস টু আই। তাহলে পি গুণ আর এর মান কত বের করেছি আমরা? 10%। তাহলে পি গুণ 10 ইন্টু টি, কত বছর? এই টির মানটা বের করতে লাগবে আমাদের, বাই 100 ইকুয়ালস টু কত? 2p, 2pটা হচ্ছে ইন্টারেস্ট। তাহলে এখান থেকে আমরা টি পেয়ে গেলাম 20। তাহলে অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এই হচ্ছে আজকের ক্লাস, তোমরা ভালো করে ক্লাসটি করো। তোমাদের সামনেই WBSSC গ্রুপ সিডির এক্সাম, তোমরা ভালো করে এই ক্লাসটি মন দিয়ে করবে। আর আমাদের এই ক্লাসটি পিডিএফ পেতে চাইলে অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন করবে। সেখানে প্রতিদিন বিভিন্ন ক্লাসের পিডিএফগুলি দেওয়া হয়, তোমরা সেই ক্লাস থেকে বিভিন্ন ক্লাসের পিডিএফগুলি পেয়ে যাবে। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ক্লাসগুলোর ভিডিও তোমরা অবশ্যই খুব সহজে তাড়াতাড়ি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যেতে পারো। তাহলে আজকের আমাদের ক্লাস এখানেই শেষ।